আঘাত হানল ঘূর্ণিঝড় আম্পান। শক্তি নিয়ে অতিক্রম করছে দেশের উপকূল, বহাল 10 নম্বর মহাবিপদ সংকেত, বড় ক্ষয়ক্ষতির শঙ্কা। জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয় উপকূলে লাখ লাখ মানুষ। প্রবল জলোচ্ছ্বাসে ভেঙেছে বেড়িবাঁধ, জানমাল রক্ষার নির্দেশ প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় মোকাবেলায় এবারও ঢাল সুন্দরবন, লাখো মানুষের জীবন বাঁচাতে ম্যানগ্রোভ ফরেস্ট রক্ষায় যত্নবান হওয়ার পরামর্শ। দেশে করোনায় আরো 16 জনের মৃত্যু, শনাক্ত 1600-র বেশি। বিশ্বে আক্রান্ত ছড়ালো 50 লাখ। বিপণী বিতানে এখনো মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বেতন ভাতা দিচ্ছে না বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। পরিবার নিয়ে বিপাকে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। তামাক উৎপাদন ও তামাক জাতীয় পণ্য নিষিদ্ধ করা সম্ভব নয়, সাব জানালেন শিল্পমন্ত্রী। বিবেচনায় ব্যবসায়ীদের ক্ষতি। এবং মহিমান্বিত রজনী লাইলাতুল কদর আজ ইবাদত বন্দেগিতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। করোনা মুক্তির জন্য প্রার্থনার আহ্বান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে আমন্ত্রণ। সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন। কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে পুরো খবর। 160 কিলোমিটার গতিবেগে বাংলাদেশ উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় আম্পান। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে অব্যাহত বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের স্বাভাবিক জোয়ারের চেয়ে 10 থেকে 15 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানানো হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে। আরও জানাচ্ছেন শেখ জায়েদ। বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। ঘন্টায় 160 কিলোমিটার গতিবেগ নিয়ে রাত 8টার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম শেষ করবে বলে জানানো হয় আবহাওয়া অধিদপ্তর থেকে। এর প্রভাবে উপকূলীয় 14 জেলায় অতি ভারী বর্ষণের সাথে ঝড়ো হাওয়া বইছে। এর আগে থেকেই সমুদ্র ও নদীগুলো উত্তাল থাকায় বিভিন্ন স্থানে শুরু হয় ভাঙন। মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। প্রথমে যখন আন্দামানে ছিল তখন ছিল 6 কিলোমিটার, এখন এটি শক্তিশালী হয়ে 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 যখন আমাদের উপকূলের কাছাকাছি আসতেছে সেখানে আমরা এটা লক্ষ্য করেছি যে এটা ঘন্টায় 19 কিলোমিটার এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। এই ঘূর্ণিঝড়ের জন্য মংলা এবং পায়রা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। এর সহযোগী জলোচ্ছ্বাস হবে উপকূলে, নিম্নাঞ্চলে 10 থেকে 15 ফিট। ঘূর্ণিঝড় কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলেও জানানো হয়। শেখ জায়েদ, নিউজ 24। ঘূর্ণিঝড় আম্পানের সর্বশেষ গতি প্রকৃতির দিকে নজর রাখছেন সহকর্মী প্লাবন রহমান। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্লাবন, আম্পানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পদ্মা, এরই মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন, দর্শকরা এর মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে এরই মধ্যে ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে। এই মুহূর্তের কথা যদি বলি, বাগেরহাট, মংলা এবং সুন্দরবনের একাংশ দিয়ে এটি আসলে অতিক্রম করছে এবং এটি রাত 8টা থেকে 9টার মধ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করবে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। যেমনটা বলতে পারি, সরকারের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে এবং সর্বোচ্চ এ যাবৎ যে ঘূর্ণিঝড়গুলো বাংলাদেশে হয়েছে সর্বোচ্চ সংখ্যক মানুষকে, উপকূলের মানুষকে
আশ্রয় কেন্দ্রে কিন্তু নেওয়া হয়েছে, প্রায় 24 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং সেই জায়গায় করোনাকালীন যে সময় সেই বাস্তবতা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকটা মানুষকে কিন্তু রাখা হয়েছে, তেমনটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। এবং উপকূলীয় অঞ্চলের কথা যদি বলতে চাই, এই মুহূর্তে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে, সাগর বেশ উত্তাল। আমরা একটু উপকূলীয় এলাকার খোঁজ খবর নিতে চাই। আমাদের সঙ্গে বিভিন্ন জেলা থেকে আসলে যুক্ত হবেন। আমাদের সঙ্গে বরিশাল থেকে আমাদের সঙ্গে আছেন রাহাত খান, আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত আছেন শামসুজ্জামান শাহিন, একই সঙ্গে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন নয়ন বড়ুয়া জয়। আমরা একটু যেতে চাই, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সন্ধ্যার সংবাদে। আসলে শুরুতেই আসলে চট্টগ্রামে যেতে চাই, আমাদের সঙ্গে নয়ন বড়ুয়া জয় আছেন। জয়, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি পতেঙ্গা থেকে আমাদের সঙ্গে আছেন। একটু সব মিলিয়ে জানতে চাই বাস্তবতা কেমন, প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে এই সন্ধ্যার সময়, কি অবস্থা? আমরা যতটা জানতে পেরেছি যে বাংলাদেশ উপকূল অতিক্রম করছে, কি অবস্থা সেখানে, প্রস্তুতি বা কেমন দেখছেন? নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ প্লাবন। আপনি ঠিক আমার পেছনের দিকে যে সমুদ্র আমরা দেখাতে চাচ্ছি, যে ঢেউ আপনি দেখছেন, পানির উচ্চতাও কিন্তু আপনি দেখলে বুঝতে পারছেন অনেকটা পরিবর্তন এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আমফান কিন্তু আসলে অতিক্রম করছে বাংলাদেশ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন। আমরা দেখানোর জন্য যাচ্ছি চট্টগ্রাম হয়ে কিন্তু আসলে যে অতিক্রম করা শুরু হয়েছে। আর ঢেউ দেখলেই আপনি বুঝতে পাচ্ছেন যে পানির উচ্চতা কিন্তু অনেকটা বেড়েছে। এমনকি আশ্রয় কেন্দ্রে যারা থাকার কথা রয়েছে তাদেরকে কিন্তু এখানে উপকূল এলাকার বাসিন্দা যারা আছেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি মাইকিং করে এখন কিন্তু এই জায়গায় কিন্তু আসলে মাইকিং করে ফায়ার সার্ভিস থেকে নিয়ে পুলিশ প্রশাসন থেকে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। এমনকি জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথা আমাদেরকে আবহাওয়াবিদরা যেমনটা জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আসলে আমরা আপনাকে যেভাবে দেখাতে চাচ্ছি সেভাবে দেখলে বুঝতে পারছেন। এমনকি বৃষ্টিও কিন্তু খুব একটা শুরু হয়েছে, একটু আগে থেকে আমরা দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এরকম কিন্তু কয়েক ঘন্টা পর কিন্তু চট্টগ্রাম অতিক্রম করবে বলে, একেবারে অতিক্রম করবে বলে আমাদেরকে জানিয়েছেন। শুধু আসলে পতেঙ্গা উপকূল নয়, আমরা যদি বলি আপনার চট্টগ্রামের আনোয়ারা এমনকি যে বাঁশখালী যে উপকূলগুলো আছে সেই উপকূলেও কিন্তু আসলে খুব খারাপ অবস্থা। সেখানেও মাইকিং করে যারা কিন্তু উপকূলবাসী আছে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। খুব একটা দমকা হাওয়া শুরু হয়েছে চট্টগ্রামে। এবার আস্তে আস্তে কিন্তু বাতাসের গতিবেগে কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন সাতক্ষীরায় রিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী নয়ন বড়ুয়া জয় আপনাকে। সাতক্ষীরার চিত্রটি যদি বলে, আমি রয়েছি যশোরে এই সাতক্ষীরার মুন্সিগঞ্জে। তো এই মুন্সিগঞ্জে কিন্তু আমরা দেখেছি যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং তার সাথে বৃষ্টিপাত হচ্ছে। তো এখানকার মানুষ যেটি বলছে যে 10টা নাগাদ এই নদীগুলোয় কিন্তু জোয়ার আসতে পারে। তো যদি এর পরবর্তীতে এই এলাকায় আঘাত আনে তাহলে কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন এই এলাকার মানুষ। তো আমি একটা আশ্রয় কেন্দ্রে রয়েছি, এখানে একটু সামাজিক দূরত্ব যেটি সেটা কিন্তু তারা মানছেন না। আমি একটু তাদের সাথে একটু কথা বলি। আপনারা এখানে কোনো খাওয়া দাওয়া হয়েছে কি, এবং আশ্রয় কেন্দ্রে তো আসছেন, সামাজিক দূরত্ব তো মানা হচ্ছে না, করোনার আতঙ্ক রয়েছে? না, আমরা এই মুহূর্তে আইসি, এখানে খাওয়া দাওয়া পাইনি। আর দুপুরেতে যারা আইসে তারা বাড়িতে আইনি খাওয়া দাওয়া করেছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যারা খাওয়া দাওয়া এখনো পর্যন্ত পায়নি, যারা দুপুরের দিকে আসছিলেন তারা বাড়ির থেকে নিয়ে আসছেন, এখন পর্যন্ত সরকারি যে সহযোগিতা সেটি কিন্তু পায়নি। আর যদি ঘূর্ণিঝড়ের কথা বলি, ঘূর্ণিঝড়ের যে এলাকাগুলো রয়েছে তারা কিন্তু মানুষ এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসেনি, ফলে অনেক মানুষের যে সংখ্যা সেটি কিন্তু থেকেই যায়। তো সব মিলে এই এলাকার যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো কিন্তু আমরা দেখেছি যে পানি বৃদ্ধি হতে এবং যে কাঁচা ঘর বাড়ি রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা করছেন এবং ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা করছেন এই এলাকার মানুষ। তো উপকূলের মানুষ কিন্তু বরাবরই যে প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে জয় করে বাঁচেন, সেই সুন্দরবনকে এখনো পর্যন্ত তাদের ভরসা রাখছেন। তো সব মিলে এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ বরিশালের সর্বশেষ সংবাদ জানতে আমরা যাচ্ছি বরিশালের রাহাত খানের কাছে।
ধন্যবাদ রিপন, আপনাকে সাতক্ষীরার খবর যেটি আপনি জানালেন। আসলে ধরুন প্রায় একই রকমের চিত্র বরিশালের কথা যদি বলি, আমি এখন রয়েছি বরিশাল নদী বন্দরে। এই নদী বন্দরে আমরা দেখেছি যে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে এবং দুপুরের পর থেকে মেঘলা আকাশ, দমকা ঝড়ো হাওয়া এবং উত্তাল নদী আমরা দেখেছি। এই মুহূর্তেও কিন্তু দমকা এবং ঝড়ো হাওয়া বইছে, নদী উত্তাল রয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে গিয়ে যে যেটি জানা গেছে যে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবের কারণেই কিন্তু এই দমকা হাওয়া, ঝড়ো হাওয়া এবং নদী উত্তাল রয়েছে। এটি এক ধরনের চিত্র এবং বরিশাল অঞ্চলের মানুষ কিন্তু ইতিমধ্যে জেনে গেছে যে ঘূর্ণিঝড় আমফান ইতিমধ্যে আঘাত হানতে শুরু করেছে বাংলাদেশের উপকূলে এবং মানুষজন কিন্তু সতর্ক রয়েছে, সচেতন রয়েছে। কিন্তু তারপরেও বলা চলে যে যে মানুষের সাইক্লোন শেল্টারে যাওয়ার কথা তারা কিন্তু সবাই যায়নি। বিভাগীয় কমিশনার বিকেলে নিউজ 24-কে জানিয়েছেন যে 14 লাখ প্লাস 34,000 মানুষ বিকেল পর্যন্ত সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে এবং আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানবিক সংকট রয়েছে, অর্থাৎ খাদ্যের সংকট রয়েছে, সেখানে টয়লেটরিজ ব্যবহারের সমস্যা রয়েছে, সুপেয় পানির সমস্যা রয়েছে, আলোর স্বল্পতা রয়েছে, এ ধরনের নানা সংকট সমস্যা কিন্তু রয়েছে, এর মধ্যে দিয়ে চলছে। তবে একটি আশঙ্কার কথা হচ্ছে যেহেতু রাতের বেলা ঝড়টা বরিশাল সহ দক্ষিণাঞ্চলের উপকূল থেকে অতিক্রম করছে, রাতের বেলা ঝড় হলে যারা সাইক্লোন শেল্টারে যায়নি, যারা ঝুঁকি নিয়ে তাদের যে নাজুক বাড়িঘরে রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এমনটি কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় যে রাতের বেলা ঝড় হলে আসলে এটি কিন্তু একটু ক্ষয়ক্ষতি বা জানমালের ক্ষতিটা বেশি হয়। আরেকটি বিষয়, যেখানকার পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা মোহাম্মদ জাভেদ সহকারী প্রকৌশলী, তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু নদীতে জোয়ার এবং স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ফিট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমার 2 সেন্টিমিটার উপরে। এইরকম একটি পরিস্থিতিতে যদি ঝড় আসলে পূর্ণাঙ্গ ঝড়টি এই অঞ্চল থেকে বয়ে যায় তাহলে 10 থেকে 15 ফিট বা তার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, যেটি কিন্তু আরও একটি ভয়ের খবর। সুতরাং মানুষের মধ্যে এই ঝড় নিয়ে ভয়, আতঙ্ক সবই রয়েছে। তার মধ্যে কিছু মানুষ যারা একদম নাজুক ঘরবাড়ি বা চরাঞ্চলের মানুষ বা নিচু এলাকার মানুষ, তাদেরকে সাইক্লোন শেল্টারে নেওয়া হলেও শহর কেন্দ্রিক বা আশপাশের যে মানুষগুলো তারা কিন্তু সাইক্লোন শেল্টারে সেভাবে যাচ্ছে না। কিন্তু বরিশালেও কিন্তু বেশ কয়েকটি বস্তি এলাকা রয়েছে, সেই সব এলাকার মানুষ কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে গিয়েছে বলে আমাদের জানা নাই। এই ছিল বরিশালের সার্বিক চিত্র। ফিরে যাচ্ছি প্লাবন আপনার কাছে। অনেক ধন্যবাদ রাহাত খান, অনেক ধন্যবাদ রিপন হোসেন এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি নয়ন বড় অজয়, আপনাদের 3 জনকেই। সাবধানে থাকবেন, আসলে বেশ প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আসলে নিশ্চয়ই দর্শক আপনারাও দেখছিলেন বিভিন্ন জায়গায় প্রতিকূল অবস্থা যেমন তৈরি হয়েছে, একই সঙ্গে আমপানের প্রভাব শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি, বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস হচ্ছে, একই সঙ্গে কিন্তু মানুষজন আশ্রয় কেন্দ্রে রয়েছে, খুব অসহায় অবস্থা। আসলে আমরা আসলে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় যে আমপানের প্রভাব সেটি শুরু হয়েছে। জানাতে চাই যে বাতাসের যে গতিবেগ এখন 100 থেকে 120 কিলোমিটার গতিতে এটি আসলে অতিক্রম করছে। মংলা, বাগেরহাট, সুন্দরবনের এক অংশ দিয়ে এটি আসলে অতিক্রম করছে বাংলাদেশ। আমরা সবাই আশা করতে চাই বিগত সময়েও এরকম যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে সেটি সুন্দরবন অনেকটা আসলে রক্ষা করেছে। আমরা আশা করতে চাই এবারও এই ঘূর্ণিঝড় আমপানের যে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সেটি সুন্দরবন অনেকটা রক্ষা করে দেবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে স্টুডিও থেকে আমপানের সবশেষ খোঁজখবর, তথ্যপত্র। প্লাবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখছিলেন উপকূলীয় এলাকাগুলো থেকে মোটামুটি প্রতিকূল পরিবেশে আসলে ঘূর্ণিঝড় আমপানের খোঁজ খবর দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে, এবং তাদের কাছ থেকে খবর নিয়ে আমপানের সার্বিক যে গতি প্রকৃতি তা জানাচ্ছিলেন সহকর্মী প্লাবন রহমান। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ এরই মধ্যে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। বাকিদেরও আনতে জোর তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে করোনা পরিস্থিতিতে এসব আশ্রয় কেন্দ্রগুলোয় কোনোভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ব্যুরো রিপোর্টারের প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুপার সাইক্লোন আমপানে জানমালের ক্ষতি কমাতে উপকূলীয় 19 জেলায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হাতে নিয়েছে সরকার। সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাগেরহাটে 977টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার অনেককেই আশ্রয় কেন্দ্রে আনা হলেও বুধবার সকালে নিজ নিজ বাড়িতে ফিরে যান তারা। কিন্তু দুপুরের পর আমপানের প্রভাব শুরু হওয়ায় মানুষ দলে দলে আশ্রয় কেন্দ্রে ফিরেছেন। বাকিদের আশ্রয় কেন্দ্রে আনতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরা জোর তৎপরতা চালাচ্ছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত বরিশাল বিভাগের প্রায় 6000 সাইক্লোন শেল্টারে প্রায় 15 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন।
তবে অধিকাংশ আশ্রয় কেন্দ্রে বিদ্যুৎ, শুকনো খাবার ও সুপেয় পানির অভাব সহ নানা সংকটের অভিযোগ রয়েছে। কেন্দ্রেই যেহেতু এবার রোজার মাস, সেই রোজার পবিত্রতা রক্ষা করে তাদেরকে খাবার ব্যবস্থা প্রত্যেকটি কেন্দ্রে করা হবে এবং আমরা নিচু এলাকার কাউকে আমরা এবার আশ্রয় কেন্দ্রের বাইরে থাকতে দিব না এবং সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবো। দ্বীপ উপজেলা, হাইমচর সহ চাঁদপুরের প্রত্যেকটি উপজেলার মোট ৩২৪টি আশ্রয় কেন্দ্রকে প্রস্তুত করা হয়েছে। আমপান মোকাবেলায় প্রস্তুত রয়েছেন কোস্টগার্ড, নৌ পুলিশ, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যরাও। আমপান মোকাবেলায় পিরোজপুরের 7টি উপজেলায় মোট 8টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 557টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। স্বাস্থ্যবিধি মেনে নদীর তীরবর্তী এলাকার সবাইকেই আশ্রয় কেন্দ্রে আনার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। ফেনীর 43টি আশ্রয় কেন্দ্র ও 25টি শিক্ষা প্রতিষ্ঠান সহ 68টি কেন্দ্রের বেশিরভাগই ফাঁকা পড়ে আছে। আশ্রয় কেন্দ্রে নানা সমস্যা নিয়ে অভিযোগ করছেন অনেকেই। আমাদেরকে সেরি খাওয়ার জন্য কোনো রান্না খাবার দেয় নাই। আইন মানে আকাশের অবস্থা বালা, এই কারণে আইন সেখানে দিলে শুকনা খানা দিব, আসলে কিছু তো দেয় না, এটা মুখে বলে, কার্যকরী কিছু হয় না। এছাড়া দেশের অন্যান্য নদী তীরবর্তী কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় আমপানের কারণে জনগণের জানমাল ক্ষতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তিনি বলেছেন, এখন পর্যন্ত 20 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। আজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের এক সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সহকর্মী শাহালি জয়। করোনা দুর্যোগের মধ্যেই ঘূর্ণিঝড় আমপানের হানা, আশঙ্কা রয়েছে জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতির। এমন বাস্তবতায় গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের এই বৈঠক। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন। করোনা ভাইরাসের দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমরা ব্যাপকভাবে যখন কাজ করে যাচ্ছি, তখন এই দুর্যোগটা, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, এটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী জানান, 13,241টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 20 লাখ মানুষকে স্থানান্তর করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যবস্থাপনাতে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমাদের যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল এবং যে বিভিন্ন প্রত্যেক এলাকা ভিত্তিক যে কমিটিগুলি আছে এবং প্রত্যেক এলাকায় আমাদের যারা দায়িত্ব, তো প্রত্যেকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন। এবং বর্তমানে আমরা যে সাইক্লোন শেল্টারগুলি করেছি, মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, এমনি সাইক্লোন শেল্টার বানিয়ে রাখলে সেগুলি ব্যবহার না হলে নষ্ট হয়, কিন্তু সেগুলি আমরা যেমন বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করি, আর সেই সাথে আবার যখন দুর্যোগ আসে তখন শেল্টারের ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়া দপ্তরের আধুনিকায়ন হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু চুক্তিও সই হয়েছে, যার কারণে সঠিক সময়ে নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ার সাথে সাথে কলকাতায়ও তাণ্ডব চালাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আমপান। সন্ধ্যা 6টা নাগাদ কলকাতার ঝড়ের গতিবেগ ছিল 112 কিলোমিটার। পাশাপাশি শহর জুড়ে চলছে তুমুল বৃষ্টি। শহরের বেশিরভাগ জায়গায় গাছ ভেঙে পড়ছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে হাওড়ার শালিমারে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের আগে থেকেই কলকাতার সব ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে। গেল কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছে কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শেষ মুহূর্তে আমপানের গতিপথে কোনো পরিবর্তন না হলেও ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে পড়তে চলেছে কলকাতাও। দর্শক, ঘূর্ণিঝড় আমপানের সবশেষ অবস্থা জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, আমপানের বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে?
আপনি যেমনটি বলছিলেন, আপনি এই মুহূর্তে আছে আবহাওয়া অফিসে এবং কিছুক্ষণ আগে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 4টার দিকে বাংলাদেশে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করেছে এবং সেটি রাত 8টার দিকে কিন্তু বাংলাদেশের পশ্চিমবঙ্গের দিকে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আমাদেরকে আরও বলা হয়েছে যে এই সময় কিন্তু যে বাতাসের গতি সেটি কিন্তু আরও বেড়ে যাবে এবং বৃষ্টির পরিমাণটা অনেক বেড়ে যাবে। আর পাশাপাশি যে ঝড়ের যে আবহাওয়াটা সেটি কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে 7টার দিকে একটি সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেটি কিন্তু 8টা বা 8টার পর এরকমই আমাদেরকে জানানো হয়েছে, তখন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তো আমার কাছে যতটুকু তথ্য ছিল যে 4টার দিকে এটি বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারপর আপনি জানেন যে চট্টগ্রাম রয়েছে এবং সেখানে কিন্তু সুন্দরবনেরও কিছু কিছু জায়গায় এই ঝড়ো হওয়াটা যে সেটি কিন্তু হয়েছে এবং 8টার দিকে এটি পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তখনও কিন্তু বাংলাদেশে একটি বাতাসের গতি একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ মৌ। দর্শক, আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় আমফানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মৌ খন্দকার। আমফানে বাংলাদেশের ত্রাতা আবারও সেই সুন্দরবন। গেল 50 বছরে সিডর আইলা থেকে আমফান, ভয়াবহ সব ধ্বংসলীলা ঠেকিয়ে বাংলাদেশের গ্রেট ফল হয়ে আছে সুন্দরবন। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছে কোটি প্রাণ। বিপরীতে ম্যানগ্রোভ খ্যাত এই বন ক্ষত বিক্ষত হয়েছে কখনো প্রকৃতি, কখনো মানুষের দ্বারা। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। সুন্দরবন 2007-এর 223 কিলোমিটার বেগের প্রলয়ঙ্কারী সিডর, 2009-এর আইলা কিংবা বুলবুল, ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ ফরেস্ট। কোটি মানুষের প্রাণ কিংবা হাজার লক্ষ কোটি টাকার সম্পদ বাঁচিয়ে কত না ধ্বংসলীলা থেকে রক্ষা করেছে বাংলাদেশকে, তার ইয়ত্তা নেই। যাকে বাংলাদেশের মানুষ ও সম্পদ রক্ষার ঢাল কিংবা দেশের গ্রেট ওয়াল বললেও হয়তো বাড়িয়ে বলা হবে না। 2020-এ এসে আরেক ভয়ঙ্কর গতির সুপার সাইক্লোন আমফানের সামনে আরও একবার বুক চিতিয়ে আছে এই সুন্দরবন। দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন এটি অতীতের যে কোনো ঘূর্ণিঝড় থেকে আরও ভয়ঙ্কর। সুন্দরবনের ভূমিকা হচ্ছে বাতাসের তীব্রতা কমিয়ে আনা এবং একই সাথে জলোচ্ছ্বাসের গতিবেগকে কমিয়ে আনা। সাইক্লোনের যে বেগ এবং জলোচ্ছ্বাসের যে বেগ, এর মূল বেগ সাথে নিয়ে জনগোষ্ঠীর উপরে লোকালয়ে আঘাত আনলে যে পরিমাণ জানমালের অবকাঠামোর ক্ষতি হতো, সুন্দরবনের কারণে সেই ক্ষতি উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। গেল 100 বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট 508টি ঘূর্ণিঝড়ের 17% আঘাত হানে বাংলাদেশে, যেখানে প্রতিবারই মানুষের জীবন ও সম্পদকে অনেকাংশে রক্ষা করেছে সুন্দরবন। বনের ঘনত্ব কমে গেছে, সুন্দরবনে বড় গাছ খুব একটা নেই। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে অবশ্যই সুন্দরবনের দিকে বিশেষভাবে নজর দিতে হবে যে আমরা যেন সুন্দরবনের আর যেন ক্ষতি না করি, সুন্দরবনকে যেন আমরা রক্ষা করি এবং পরিচর্যা করি। তাই সুন্দরবনকে রক্ষায় তার সীমানার 10 কিলোমিটারের মধ্যে যে কোনো ধরনের অবকাঠামোগত স্থাপনা না করার আহ্বান জানিয়েছে গবেষকরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় নতুনভাবে 1617 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 16 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ এসব তথ্য জানানো হয়। এ নিয়ে সব মিলিয়ে দেশে করোনায় মারা গেল 386 জন, আর গেল 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও 214 জন। 138টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,207টি। এই 10,207 পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,617 জন এবং এ পর্যন্ত শনাক্ত 26,738 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত 386 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত 5,207 জন। এদিকে করোনা মহামারীতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 50,15,000 ছাড়িয়েছে। ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে 3,25,000-এর বেশি মানুষ। সংক্রমণের দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখনও কমেনি আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টা দেশটিতে আবারও প্রাণ হারিয়েছে 1500-এর বেশি মানুষ। নতুন করে 20,000 আক্রান্ত হওয়ার মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 15,70,000। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়াতে মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে
ব্রাজিলে নতুন করে মারা গেছে 1130 জন। চীন, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ডের আক্রান্তের সংখ্যা নেমে এসেছে 10-এর নিচে। মহামারীর ফলে আফ্রিকা সহ বেশ কিছু স্বল্পোন্নত দেশ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। করোনার ঝুঁকি এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়া কোনো কিছুই থামাতে পারছে না ঈদ কেনাকাটা। সরু গলি, তার উপর অতিরিক্ত ক্রেতা, চাপ সব মিলে বিপণন বিতানগুলোয় সামাজিক দূরত্ব রক্ষার পরিবর্তে যেন পা ফেলার জায়গাও থাকে না। বিস্তারিত জানবো হাবিবুল ইসলাম হাবিবের কাছ থেকে। তিনি একটি রিপোর্ট করেছেন সারাদিনের করোনা ভাইরাস পরিস্থিতির কেনাকাটা নিয়ে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র এমন। নিউ মার্কেট বন্ধ থাকলেও আশপাশের বিপণী বিতানগুলোই ঈদ কেনাকাটার ধুম। করোনা সংক্রমণ রোধে সচেতন থাকার প্রয়োজনীয়তা জেনেও মানছেন না কেউই। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে ঈদ কেনাকাটার আগ্রহই যেন বেশি। সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর মেলে না কারো মুখেই। আপনারা যতই বলতেছেন তো মানুষ তো এটা মানতেছে না, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। কিন্তু সন্তানের জন্য আসতে হয়েছে, সবাই তো কিনে মার্কেট তো করতেই হবে, তার জন্য আসতে হয়েছে। আমরা তো বড়রা বুঝি, বাচ্চারা তো আর বুঝে না, এর জন্য আসে। মার্কেট কর্তৃপক্ষ বলছে তারা স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা নিলেও ক্রেতাদের ব্যাপক উপস্থিতির কারণে এর কোনো সুফল মিলছে না। এতে করোনার ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা জেনেও বিক্রেতাদের অনুরোধেই শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তারা। কাস্টমারদেরকে বলি যে আপনার সাময়িক দূরত্ব বজায় রাখুন, ওরা যদি না মানে তো আমাদের কিছু করার না। দেখা গেছে অনেকে এমন এমন পর্যায়ে আছে যে কারো কাছে সাহায্য সহযোগিতা চাইতে পারতেছে না। সেই বিধায় যেহেতু সরকারের নির্দেশনা ছিল 10 তারিখে মার্কেট খোলার, তো সেক্ষেত্রে অনেক দোকান মালিক আসছে, আসার পরে বললো যে আমরা যদি 1 সপ্তাহ 10 দিনও অন্তত দোকানদারি করতে পারি। এছাড়া খিলগাঁও, তালতলা, যাত্রাবাড়ি, মিরপুর সহ বিভিন্ন এলাকার শপিং মলগুলোর চিত্র এমনই। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। অধিকাংশ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা দিচ্ছে না। এ অবস্থায় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা চরম বিপাকে পড়েছেন। কিছু প্রতিষ্ঠান করোনা সংকটের আগে থেকেই বেতন দিচ্ছে না, আর কিছু প্রতিষ্ঠান সংকট শুরুর পর বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান 50% থেকে 70% বেতন দিয়েছে। অথচ জীবনের ঝুঁকি, করোনা সংকটে সামনের সারিতে কাজ করছে চিকিৎসকরা। তামাক উৎপাদন ও তামাকজাত পণ্য নিষিদ্ধ বা বন্ধ করা সম্ভব নয় বলে সাদ জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, এই শিল্পের উদ্যোক্তারা সরকারের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করেন। নিউজ 24-কে টেলিফোনে তিনি এই কথা জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তামাক পণ্য নিষিদ্ধের অনুরোধ করে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির জবাবে তাদের জবাব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এদিকে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির 7ম সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় হয়েছে ওটাকে আমরা বলছি করা, কারণ তারাও তো একটা বিশাল ফ্যাক্টরি, সব কারখানা সবাই চলছে, এটা তো একটা শিল্প, সেখানে হাজার হাজার লোক খেটে খাচ্ছে। কট করে তো সমীচীন হবে না এটাকে করে আছে। আমরা চিন্তা ভাবনা করবো, কেন এটা তো বিশাল রেভিনিউ, এখান থেকে আসছে সরকারের রাজস্ব। আজ 26 রমজানের দিবাগত রাত, পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম রাত। একে বলা হয় মহিমান্বিত শবে কদর। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এ রাতের মহিমা বর্ণনা করা হয়েছে কোরআন শরীফে আল কদর সূরায়। আরো জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। মুসলিম উম্মার কাছে শবে কদর অত্যন্ত মর্যাদা ও বরকতময় একটি রাত। এ রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এ রাতকে কেন্দ্র করেই আল কদর নামে একটি সূরাও নাজিল হয়। এ রাতে ইবাদত বন্দুকি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই লাইলাতুল কদরের কারণেই পবিত্র রমজান মাসের এত দাম। লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কারণে এই রাতটা এত দাম, এবং এই রাত্রির কারণেই পুরা রমজান মাস এত দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা তার বান্দার কাছে এসে জিজ্ঞেস করেন, বান্দা তোমার কি প্রয়োজন? এবং বান্দা যা কিছু চাবে আল্লাহ পাক বড় খুশি হয়ে রমজানের খাতিরে, কোরআনুল কারীম নাজিল হওয়ার খাতিরে আল্লাহ বান্দার সমস্ত ইচ্ছাগুলি তার পূরণ করে দেন। প্রাণঘাতী ভাইরাস করোনার মহামারীকালে এবার ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে এসেছে এই কদরের পবিত্র রাত। বরকতময় এই রাতে অন্য বারের মতো মসজিদ,
খানকায় নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলমান তারাবি নামাজ শেষে বিশেষ দোয়া হবে মসজিদে মসজিদে। হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস কন্টিনিউ যদি লাগাতার সে আবাদত করে যে সওয়াব পাবে, এক রাত্রতে আবাদত করে সেই সওয়াব পাবে। জীবনের যে ভাগ্যের চাকাগুলো কিভাবে চলবে আগামী দিন আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহ পাকের কাছে আপনি যদি আপনার আবেদনগুলো আল্লাহর কাছে পৌঁছাতে পারেন ইখলাসের সাথে, আল্লাহ পাক কবুল করলে তাহলে আপনার জীবনের ভাগ্যের চাকা কিন্তু সুন্দরভাবে ঘুরবে। ধর্মপ্রাণ মুসল্লিরা নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে এ রাত অতিবাহিত করবেন। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। আর এই ছিল সন্ধ্যা সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।